আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম মিস, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঈদের ছুটি কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালোই। ঢাকায় ছিলে না বাড়ি গিয়েছিলে? ঢাকায় ছিলাম, বাড়ি নেই। আচ্ছা, ঢাকায়। ঠিক আছে। পড়াশোনা করেছো তো না? একটু একটু। জি মিস, একটু একটু। আচ্ছা, গত ক্লাসে আমরা ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি শেষ করেছিলাম, তাই না? শর্ট সিলেবাস অনুযায়ী আমাদের ছিল বাজার বিভক্তিকরণের ভিত্তি। বাজার বিভক্তিকরণের ভিত্তিকে দুই ভাগে ভাগ করেছে, ভোক্তা বাজার বিভক্তিকরণ আর একটি হচ্ছে শিল্প বা ব্যবসা বাজার বিভক্তিকরণের ভিত্তি। বন্ধের আগে আমরা ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি শেষ করেছি। আজকে আমরা শিল্প বা ব্যবসা বাজার বিভক্তিকরণের ভিত্তিটা একটু দেখব। স্ক্রিন শেয়ার করেছি, দেখতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, শিল্প বা ব্যবসা বাজার বিভক্তিকরণের ভিত্তি ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তির মতোই, একটু খেয়াল করো তাহলে বুঝবা। ভোক্তা বাজার বিভক্তিকরণের জন্য ব্যবহৃত চলকগুলোর অধিকাংশই ব্যবসা বাজার বিভক্তিকরণের ব্যবহার করা যায়। ভোক্তা এবং ব্যবসা বাজারকে বিভক্ত করার জন্য বিভিন্ন চলক ব্যবহার করা হয়। ব্যবসা বাজার বিভক্তিকরণের নিম্নোক্ত চলকগুলো বিবেচনা করা হয়। ক্রেতাদের ভৌগোলিক অবস্থান, এটা কিন্তু আমরা ভোক্তা বাজারের মধ্যেও পড়েছি। জনমিতিক বৈশিষ্ট্য অর্থাৎ জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণ যেটা, সেটা এই জনমিতিক বৈশিষ্ট্যের মধ্যে শিল্প কোম্পানির আয়তন অর্থাৎ কোন ধরনের শিল্প এবং সেই শিল্প প্রতিষ্ঠানের আয়তন কেমন, এই বিষয়গুলো বিবেচনা করতে হয়। প্রত্যাশিত সুবিধা, ব্যবহারকারীর মর্যাদা, পণ্য ব্যবহারের হার, আনুগত্যের মর্যাদা, এই পয়েন্টগুলো আমরা ভৌগোলিক বাজার বিভক্তিকরণের মধ্যে পড়েছি। এগুলো ছাড়া আরো কিছু চলক ব্যবসা বাজার বিভক্তিকরণে ব্যবহার করা হয়, যেমন পরিচালনের বৈশিষ্ট্য, ক্রয় অ্যাপ্রোচ, পরিস্থিতিগত উপাদান এবং ব্যক্তিগত বৈশিষ্ট্য। বাজার বিভক্ত করার পর কোম্পানিগুলো প্রতিটি বিভাগের জন্য সঠিক ভ্যালুর বিবৃতি তৈরি করে। প্রায় সব কোম্পানি একাধিক বাজার বিভাগে কার্যক্রম পরিচালনা করে। প্রতিটি বাজার বিভাগের জন্য আলাদা বিপণন কর্মসূচি প্রণয়ন করে। বৃহৎ কর্পোরেট ক্রেতাদের জন্য কোম্পানি কর্পোরেট কর্মসূচি গ্রহণ করে। এই পর্যায়ে ব্যাপক ভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করে। সবশেষে ছোট ব্যবসায়ীদের জন্য ব্যবসার বিভিন্ন সুযোগ প্রদান করে। অনেক কোম্পানি বৃহৎ এবং অথবা বিভিন্ন স্থানে অবস্থিত ক্রেতাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা প্রবর্তন করে। লক্ষ্য নির্দিষ্ট শিল্প ও ক্রেতার সংখ্যা অনুযায়ী ক্রয় প্রস্তাব ও নীতিমালার ভিত্তিতে কোম্পানি বাজারকে শ্রেণীবিভাগ করতে পারে। তাছাড়া ক্রয় আচরণ ও প্রদত্ত সুবিধার ভিত্তিতে ব্যবসা বাজারকে ভাগ করা যেতে পারে। আচ্ছা, আমাদের জন্য সবচেয়ে জরুরি যেটা, সেটা হচ্ছে ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তিগুলো ভালোভাবে পড়বে। ওখান থেকে মূলত বেশিরভাগ সময় কোশ্চেন হয়। আচ্ছা, শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদের 4.14 কার্যকর বাজার বিভক্তিকরণের বিবেচ্য বিষয় বা আবশ্যকীয় শর্ত, এটা আছে। আজকে আমরা এটা ভালোভাবে পড়ি। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসা জগতে বিপণনের সফলতার জন্য সমগ্র বাজারকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়। পরবর্তীতে ক্ষুদ্র এই অংশের ভোক্তাদের সন্তুষ্টির জন্য বিপণন কার্যক্রম গ্রহণ করা হয়। কার্যকর বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে বিভিন্ন বিষয়কে বিবেচনা করা উচিত। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্টিন এল বেল কার্যকর বাজার বিভক্তিকরণের 5টি কৌশলের কথা উল্লেখ করেছেন। এই লাইনটা একটু আন্ডারলাইন করবা, এই লাইনটা দিয়ে বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে। যে কার্যকর বাজার বিভক্তিকরণের 5টি কৌশলের কথা কে উল্লেখ করেছেন, তখন আনসার হবে মার্টিন এল বেল। অথবা প্রশ্ন হতে পারে যে মার্টিন এল বেল কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তখন আনসার হবে যুক্তরাষ্ট্রের
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। লাইনটা কি আন্ডারলাইন করেছো? জি মিস। অথবা প্রশ্ন হতে পারে যে মার্টিন এল বেল কার্যকর বাজার বিভক্তিকরণের কয়টি কৌশলের কথা উল্লেখ করেছেন? তখন আনসার হবে 5টি কৌশলের কথা উল্লেখ করেছেন। সেই কৌশলগুলো হচ্ছে পরিমাপযোগ্য, প্রবেশযোগ্য, পর্যাপ্ত, পৃথককরণযোগ্য, কার্যোপযোগী। পরিমাপযোগ্য বাজার বিভাগটির আয়তন, ক্রেতাদের ক্রয় ক্ষমতা এবং বিভক্তিকরণের বৈশিষ্ট্য পরিমাপযোগ্য হতে হবে। অর্থাৎ 3টা বিষয়। বাজার যে বিভক্তিকরণ করা হলো, বাজারকে যে ভাগ করা হলো, সেই ভাগটির আয়তন, ক্রেতাদের ক্রয় ক্ষমতা এবং বিভক্তিকরণের বৈশিষ্ট্য, এই 3টা বিষয় পরিমাপযোগ্য হতে হবে। তাছাড়া বাজার বিশ্লেষণ অথবা ক্রেতা দল সুনির্দিষ্ট হওয়াও আবশ্যক। বাজার বিভক্তিকরণের মধ্যে কে অবস্থান করবে এবং কারা বাইরে থাকবে, অর্থাৎ ওই বিভক্তিকরণের ভিতরে কারা অবস্থান করবে এবং কারা বাইরে অবস্থান করবে, তা নির্দিষ্ট করতে হয়। আচ্ছা, ক্লাসে যারা জয়েন করেছো একটু রোল নাম্বারটা লিখো। রোল নাম্বার দেখতে পাচ্ছি না কারো। মেয়েরা শুনতে পাচ্ছ আমার কথা? যারা ক্লাসে জয়েন করেছো একটু চ্যাট বক্সে রোল নাম্বারটা লিখো। জি মিস। আচ্ছা, বাজার বিভক্তিকরণের সেকেন্ড শর্ত হচ্ছে প্রবেশযোগ্য। নির্দিষ্ট বাজার বিভাগে বিপণন কর্মসূচি বাস্তবায়ন ও পণ্য পরিবেশনের জন্য প্রবেশযোগ্যতা থাকতে হবে। অর্থাৎ শুধু বাজার বিভক্ত করলেই হবে না, সেই বিভক্ত অংশে প্রবেশ করার মতো যোগ্যতাও থাকতে হবে। যেমন আমাদের দেশে প্রকাশ্যে মদ বিক্রি করা যায় না, ফলে মদের বিক্রয় বাড়ানোর জন্য বিজ্ঞাপন প্রদান বা অন্যান্য প্রসারমূলক পদক্ষেপ গ্রহণ করা সম্ভব নয়। তাই কাঙ্ক্ষিত বাজারে প্রবেশের জন্য বিদ্যমান বন্টন প্রণালী ব্যবহার করতে হয়। অর্থাৎ বন্টন প্রণালীর যে ধাপগুলো আমরা পড়েছিলাম, বিভিন্ন ধরনের বন্টন প্রণালী, সেগুলো ব্যবহার করতে হয়। কারণ নতুন বন্টন প্রণালী সব ক্ষেত্রে ব্যবহার করা যায় না এবং কোনো কোনো ক্ষেত্রে তা ব্যয়বহুল হয়। এরপরে বলেছে পর্যাপ্ত। বাজার বিভাগটির কার্যক্রম পরিচালনাযোগ্য ও মুনাফা অর্জনের উপযোগী হওয়া প্রয়োজন। এই জন্য বিভাগটির সম্ভাব্য এবং প্রকৃত ক্রেতার সংখ্যা নির্ণয় করতে হয়। কারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতা, সঞ্চয়ের প্রবণতা, ঋণ সুবিধা ইত্যাদি বিষয়ের উপর বিপণন কর্মসূচির বাস্তবায়ন নির্ভর করে। এই লাইনটা একটু আন্ডারলাইন করো, অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে। যে বিপণন কর্মসূচির বাস্তবায়ন নির্ভর করে কোন কোন বিষয়ের উপর? ক্রেতাদের ক্রয় ক্ষমতা, সঞ্চয়ের প্রবণতা এবং ঋণ সুবিধা। যেমন বাংলাদেশে জনসংখ্যা বেশি হলেও জনগণের ক্রয় ক্ষমতা অনেক কম, ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার বড় হলেও বিলাস সামগ্রীর ক্রেতার সংখ্যা অনেক কম। অর্থাৎ বিলাস দ্রব্যের ক্রেতার সংখ্যা অনেক কম, যেহেতু বাংলাদেশের জনগণের ক্রয় ক্ষমতা কম, সেই কারণে। বাজার বিভক্তিকরণের এর পরের আবশ্যকীয় শর্তটি হচ্ছে পৃথককরণযোগ্য, অর্থাৎ আলাদা করা যাবে এমন হতে হবে। বাজারকে এমন ভাবে ভাগ করতে হবে যেন উপবিভাগগুলোর স্বতন্ত্র বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, আলাদা বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে। যেমন বিবাহিত ও অবিবাহিত মহিলারা কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের পারফিউম ক্রয়ে একই ধরনের সাড়া দিলে ওই বাজার বিভক্ত করার প্রয়োজন নেই। ঠিক আছে? অর্থাৎ বৈশিষ্ট্য যদি একই রকম থাকে তাহলে বাজার বিভক্ত
করার দরকার নেই। আর যদি বৈশিষ্ট্য আলাদা আলাদা হয় সেক্ষেত্রে তোমার বাজার বিভক্তিকরণ করা হয়। যেমন পারফিউমের ক্ষেত্রে মহিলারা এক ধরনের পারফিউম ব্যবহার করে, আবার পুরুষরা আরেক ধরনের পারফিউম ব্যবহার করে, সেক্ষেত্রে তোমার বাজার বিভক্তকরণ করতে হবে। এরপরে বলেছে কার্যোপযোগী, অর্থাৎ কাজের উপযোগী হতে হবে। বাজার বিভক্তিকরণের সময় উপবাজার বা উপবিভাগগুলোতে ক্রেতাদের আকর্ষণ করার বা তাদেরকে সেবা দানের সামর্থ্য প্রতিষ্ঠানের আছে কিনা সেটা বিবেচনা করতে হয়। সম্পদ কম হলে বাজার বিভাগে প্রতিযোগিতা করা অনেক কঠিন হয়। তাই বাজার বিভক্তিকরণের সময় প্রতিষ্ঠানের সামর্থ্য বিবেচনা করতে হয়। অর্থাৎ এই 5টি শর্ত বাজার বিভক্তিকরণের সময় অবশ্যই বিবেচনা করতে হবে। সেই শর্তগুলো হচ্ছে পরিমাপযোগ্য, প্রবেশযোগ্য, পর্যাপ্ত, পৃথককরণযোগ্য এবং কার্যোপযোগী। ঠিক আছে? আচ্ছা, গত ক্লাসে আমরা ভৌগোলিক বাজার বিভক্তিকরণ শেষ করেছিলাম। তোমাদের বইতে দেখো একটা কর্মপত্র দেওয়া আছে, কর্মপত্র 3, শিল্প বাজার বা ব্যবসা বাজার বিভক্তিকরণের ভিত্তি, এটার আগেই। সবাই কি দেখতে পাচ্ছ? কর্মপত্র 3, এটা ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি থেকেই করা হয়েছে। হ্যাঁ, এখানে বলেছে যে নিচের বিষয়গুলো বাজার বিভক্তিকরণের কোন ভিত্তির অন্তর্ভুক্ত সেটা লিখতে হবে। পাহাড়ি অঞ্চল, মরু অঞ্চল এবং সমতল ভূমির আলোকে বাজার বিভক্ত করা। ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি, এখানে কোন ভিত্তিটা হবে বলো? ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি পড়েছো না? কোনটার মধ্যে পড়বে বলো? তামিনা, ধরতে পারছো? বিশ্ব অঞ্চল বা দেশ। কি হবে বুঝি নাই। না না, এটা ভৌগোলিক বিভক্তিকরণ হবে। ভিত্তিটা হচ্ছে ভৌগোলিক বিভক্তিকরণ। ঠিক আছে? আর যদি আমরা চলক ধরি তখন চলক হবে বিশ্ব অঞ্চল বা দেশ। 2 নাম্বার, শিশুদের জন্য, কিশোর কিশোরীদের জন্য, প্রাপ্তবয়স্কদের জন্য এবং বয়স্কদের জন্য বাজার বিভাজন। জনসংখ্যা ভিত্তিক বা জনভিত্তিক। হ্যাঁ ঠিক আছে, জনসংখ্যা ভিত্তিক। এখন জনসংখ্যা ভিত্তিকের কোন চলকটা ব্যবহার করা হয়েছে এখানে? বয়স ও জীবনচক্র স্তর। না, লিঙ্গ। না, হ্যাঁ ঠিক বলেছো, বয়স এবং জীবনচক্র স্তর। ঠিক আছে। আচ্ছা, এরপরে ওটা 2 নাম্বার লিখেছে, ওটা 2 হবে না, 3 হবে। 3, ডাক্তার, উকিল, নার্স, হোটেল বয় ইত্যাদি ব্যক্তিদের জন্য আলাদা আলাদা পোশাক তৈরি। এটা কোন বিভক্তিকরণের ভিত্তিটা হবে? ধরতে পারছো? ডাক্তার, উকিল, নার্স, হোটেল বয় ইত্যাদি ব্যক্তিদের জন্য আলাদা আলাদা পোশাক তৈরি করেছে। তাহলে কোন ধরনের ভিত্তি ব্যবহার করেছে বাজার বিভক্তিকরণের? ভৌগোলিক বাজার, সরি, ভোক্তা বাজার বিভক্তিকরণের। জোরে বলো, শুনতে পাইনি। এটা জনসংখ্যা ভিত্তিক। হ্যাঁ, জনসংখ্যা ভিত্তিক হবে। কোন চলকটা ব্যবহার করেছে জনসংখ্যা ভিত্তিকের? কোন চলকটা? পেশা। দেখো, পেশা 4 নম্বরে লেখা আছে, পেশা। আচ্ছা, এরপরে বলেছে ভারতীয়, আমেরিকান, ব্রিটিশ, জার্মানি প্রভৃতির দেশের জন্য আলাদা আলাদা ধরনের খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রয়। সরি, এটাও জনসংখ্যা ভিত্তিক হবে। হ্যাঁ, জনসংখ্যা ভিত্তিক হবে। কোন চলকটা ব্যবহার করেছে? জাতীয়তা। জাতীয়তা, ভেরি গুড। এরপরে হচ্ছে উচ্চবিত্ত সম্পন্নদের জন্য
মধ্যমবিত্ত সম্পন্নদের জন্য এবং নিম্নবিত্ত সম্পন্নদের জন্য পণ্য তৈরি ও বিক্রয় করা। উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীর জন্য পণ্য তৈরি ও বিক্রয় করা। কি হবে এটা? এটা হবে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ। মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ, এখানে চলকটা ব্যবহার করেছে ওরা সামাজিক শ্রেণী, দেখো বইতে পাবা। 3 নাম্বার ভিত্তিটা হচ্ছে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ আর চলকটা হচ্ছে সামাজিক শ্রেণী। ঠিক আছে? জি মিস। আচ্ছা, এবার তোমাদের এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নে যাও। সৃজনশীল প্রশ্ন 6 নাম্বার, যেটা দেখো, সৃষ্টি সুইটস নাটোর শহরের একটি সুনামধন্য মিষ্টান্ন ভান্ডার। পেয়েছো? জি মিস। আচ্ছা, তার আগে বলো, এটা কি আমরা সলভ করেছিলাম এর আগে? না মিস। সলভ করা হয়নি? না মিস। আচ্ছা ঠিক আছে, এই উদ্দীপকটা একটু আমাকে কেউ পড়ে শোনাও। সৃষ্টি সুইট নাটোর শহরে একটি সুনামধন্য মিষ্টি ভান্ডার। প্রতিষ্ঠানটি ভোক্তাদের দিকে লক্ষ্য রেখে বিভিন্ন মান ও মূল্যের বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি ও বিক্রয় করে। বর্তমানে প্রতিষ্ঠানটির সুনাম সারা দেশব্যাপী ছড়িয়ে পড়া এক মালিক ব্যবসায়ীকে সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করেন। জনসংখ্যা ঘন বিবেচনা করে প্রতিষ্ঠানটি বিভাগীয় শহরগুলোতে বিক্রয় শাখা স্থাপন ও বিপণনের পরিকল্পনা করেছে। আচ্ছা, আমরা গ নাম্বার কোশ্চেনে চলে যাব। ঠিক আছে? সৃষ্টি সুইটস কোন ধরনের বাজারের সদৃশ্য? অর্থাৎ ভোক্তা বাজার নাকি শিল্প বাজার? ভোক্তা বাজার। সত্যি? সৃষ্টি সুইটস না না মিস, হবে হ্যাঁ মানে এটা। হ্যাঁ ঠিক আছে, তারা ভোক্তাদের জন্য পণ্য তৈরি করছে, কিন্তু ওরা তো ভোক্তা বাজারের সদস্য না, এরা সৃষ্টি সুইটস হবে শিল্প বাজারের সদস্য। জি মিস। আচ্ছা, এরপরে দেখো হচ্ছে 10 নাম্বার কোশ্চেন। 10 নাম্বার, রিমিক্স একটি মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান, এটা কি সলভ করা হয়েছিল আগে? না মিস। আচ্ছা, এটা কেউ আমাকে একটু পড়ে শোনাও। কে শোনাবে? রামিসা, শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, রোল নাম্বার একজন মনে হয় লিখো নাই, কে লিখো নাই? রামিসা, আমাকে উদ্দীপকটা একটু পড়ে শোনাও, 10 নাম্বার সৃজনশীল প্রশ্ন। আর সবার শেষে মনে হয় মাইমুনা জয়েন করেছো, একটু রোল নাম্বার লিখেছো কিনা দেখো। রামিসা, উদ্দীপক পড়তে পারবে? রামিসা, শুনতে পাচ্ছ আমাকে? সব মিউট করে বসে থাকে। তাহমিনা, শুনছো আমাকে? জি মিস।
আচ্ছা তুমিই পড়ো, আর কেউ রেসপন্স করে না, সব অফ করে বসে থাকে। মিস উদ্দীপকটা দেখাই যাচ্ছে না। বুঝি নাই, ইয়াসনা কি বলেছো আমি বুঝতে উদ্দীপ- পারিনি। না মিস কিছু না। রিমিক্স একটি মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি পুরুষদের জন্য সুপার স্মার্ট B1 সম্মিলিত সেট, নারীদের জন্য গ্যালাক্সি সফট B2 চার্ট স্ক্রিন সেট ও নিম্ন আয়ের নারী ও পুরুষদের জন্য কমন V5 সেট প্রস্তুত করে। কোম্পানি অল্প সময়ে সাফল্য অর্জনে সক্ষম হয়েছে। বর্তমানে ভোক্তারা এই কোম্পানির পণ্য ব্যবহার করে খুবই সন্তুষ্ট। গ নাম্বারে চলে যাও, গ নাম্বার। জি মিস। গ নাম্বার কোশ্চেনটা কি? রিমিক্স কোম্পানি কোন ধরনের বাজার বিভক্তিকরণ করেছে, ব্যাখ্যা করো। অর্থাৎ বাজার বিভক্তিকরণের কোন ভিত্তিটা ব্যবহার করেছে রিমিক্স কোম্পানি, বলো। পুরুষদের জন্য একরকম সেট, নারীদের জন্য একরকম সেট, নিম্ন আয়ের নারী ও পুরুষের জন্য আরেক রকম সেট প্রস্তুত করেছে। তাহলে তারা বাজার বিভক্তিকরণের কোন ভিত্তিটাকে ব্যবহার করেছে? জনসংখ্যা ভিত্তিক বাজার বিভক্তিকরণ। ভেরি গুড, জনসংখ্যা ভিত্তিক বাজার বিভক্তিকরণ, এটা ঠিক আছে। এই ভিত্তিটার কোন চলকটা ব্যবহার করা হয়েছে উদ্দীপকে? লিঙ্গ এবং আয় দুটো চলক ব্যবহার করেছে। দেখো, লিঙ্গ অর্থাৎ নারী এবং পুরুষ, ঠিক আছে। আবার ওরা 3 নাম্বার যে সেটটা প্রস্তুত করেছে কমন V5 সেট, সেটা আবার ওখানে একদম বৈশিষ্ট্য সুনির্দিষ্ট ভাবে বলেছে যে নিম্ন আয়ের নারী ও পুরুষ, অর্থাৎ সেখানে আয় এই বৈশিষ্ট্য চলকটিকে ওরা ধরেছে, ঠিক আছে। জি মিস। তাহলে লিঙ্গ, জনসংখ্যা ভিত্তিক বাজার বিভক্তিকরণ, ওটা একটু টাচ করবা। তারপরে এই ভিত্তির দুটো চলক ব্যবহার করা হয়েছে উদ্দীপকে, লিঙ্গ এবং আয়। সেই লিঙ্গ এবং আয় এই দুটো পয়েন্টের ব্যাখ্যা দিবা, তারপরে উদ্দীপকের সাথে মিলাবা। আচ্ছা, লাস্ট কোশ্চেন যেটা, রিমিক্স কোম্পানির সাফল্য অর্জনে কোন বিষয়টি অধিক গুরুত্ব পেয়েছে, বিশ্লেষণ করো। উদ্দীপকে লিখেছে যে কোম্পানি অল্প সময়ে সাফল্য অর্জনে সক্ষম হয়েছে, বর্তমানে ভোক্তারা এই কোম্পানির পণ্য ব্যবহার করে খুবই সন্তুষ্ট। এখন তাদের সাফল্য অর্জনে কোন বিষয়টি অধিক গুরুত্ব পেয়েছে? বাজার বিভক্তিকরণ। ভেরি গুড, বাজার বিভক্তিকরণের গুরুত্ব যে আমরা পড়েছিলাম, সেই গুরুত্বের আলোকে এটা লিখবা তোমরা, ঠিক আছে। 4.10 বাজার বিভক্তিকরণ কেন করা হয়, উপকারিতা, সুবিধা বা উদ্দেশ্য, এইটার আলোকে লিখতে হবে। আচ্ছা, তোমাদের বইতে 19-এর কোশ্চেন আছে, 2019-এর কুমিল্লা বোর্ড 2019-এর একটা কোশ্চেন দেখো, সুমন লেদার হাউস। পেয়েছো? বইয়ের পিছন দিকে চলে যাও, ওখানে দেখো যে 2019-এর কোশ্চেন দেওয়া আছে। কুমিল্লা 2019। পেয়েছো? তাহমিনা? মিস আমার বই কাটা হয়েছে তো ওটা নিয়ে বসা হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু খাতার মধ্যে লিখো আগে, একটু হিন্টস জি লিখে মিস। রাখো, পরে খুঁজে বের করে নিবে। কুমিল্লা 2019, সুমন লেদার হাউস। একটু হিন্টস লিখে রাখো, পরে যাতে তুমি কোশ্চেনটা খুঁজে পেতে সহজ হয়। আমি উদ্দীপকটা পড়ছি, মন দিয়ে শোনো। সুমন লেদার হাউস উন্নত মানের চামড়া দিয়ে আকর্ষণীয় ডিজাইনের লেডিস ব্যাগ উৎপাদন ও বিপণন করে আসছে। এতে প্রতিষ্ঠানটি বাজারের কিছু অংশ দখল করতে সক্ষম হয়, কিন্তু প্রতিষ্ঠানটি ভোক্তাদের সামাজিক শ্রেণী ও জীবন ধাঁচের প্রতি বিবেচনা না করে বিপণন করায় কাঙ্ক্ষিত বিক্রয় লক্ষ্যমাত্রা
অর্জন করতে পারছে না, ফলে প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হচ্ছে। ঠিক আছে, এখন ওরা প্রশ্ন করেছে উদ্দীপকে উল্লিখিত সুমন লেদার হাউস কোন ধরনের ভোক্তা বাজার বিভক্তীকরণের ভিত্তি অনুসরণ করছে? উন্নত মানের চামড়া দিয়ে আকর্ষণীয় ডিজাইনের লেডিস ব্যাগ উৎপাদন ও বিপণন করছে। ঠিক আছে, এখন বলছে যে কোন ধরনের ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি অনুসরণ করছে, কি হবে এটা বলো? ভৌগোলিক, জনসংখ্যা ভিত্তিক, মনস্তাত্ত্বিক নাকি আচরণ ভিত্তিক, কোনটা হবে? জনসংখ্যা ভিত্তিক। হ্যাঁ, জনসংখ্যা ভিত্তিক, ভেরি গুড। জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণ করেছে এবং এই জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণের কোন চলকটি ব্যবহার করা হয়েছে এখানে? ওরা লেডিস ব্যাগ উৎপাদন করে, তাহলে চলকটি হবে লিঙ্গ। লিঙ্গ। হ্যাঁ, ওই পয়েন্টের ব্যাখ্যা লিখবা, তারপরে উদ্দীপকের সাথে মিলাবা যে যেহেতু তারা লেডিস ব্যাগ উৎপাদন করে অর্থাৎ নারীদের জন্য ব্যাগ উৎপাদন করে, কাজে তারা জনসংখ্যা ভিত্তিক বাজার বিভক্তিকরণের লিঙ্গ এই চলকটি ব্যবহার করেছে। আচ্ছা, লাস্ট কোশ্চেনে যেটা বলেছে যে উদ্দীপকের আলোকে সুমন লেদার হাউসের বিক্রি বাড়ার উপায় সমূহ বিশ্লেষণ করো। বিক্রি বাড়ানোর উপায়, উদ্দীপকে বলা হয়েছিল যে কিন্তু প্রতিষ্ঠানটি ভোক্তাদের সামাজিক শ্রেণী ও জীবন ধাঁচের প্রতি বিবেচনা না করে বিপণন করায় কাঙ্ক্ষিত বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না। লেডিস ব্যাগ উৎপাদন করছে কিন্তু ভোক্তাদের সামাজিক শ্রেণী এবং জীবন ধাঁচের প্রতি তারা লক্ষ্য না রেখেই পণ্য বিপণন করছে, যার কারণে তাদের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না। এখন তাদের এই বিক্রি বাড়ানোর উপায় কি কি হওয়া উচিত? কি মনে হয় তাহমিনা? মিস ভৌগোলিক বিভক্তিকরণের উপর কেন, এখানে তো উদ্দীপকে তো বলেই দিয়েছে যে ওরা কিন্তু প্রতিষ্ঠানটি ভোক্তাদের সামাজিক শ্রেণী এবং জীবন ধাঁচের প্রতি বিবেচনা করছে না, তাহলে এই দুটোর প্রতি তাদের বিবেচনা করতে হবে। জি মিস। তাই না? সামাজিক শ্রেণী, মনস্তাত্ত্বিক বিভক্তিকরণের মধ্যে দেখো সামাজিক শ্রেণী আছে। যে ওরা যে ব্যাগটা উৎপাদন করছে সেই ব্যাগটা কি উচ্চবিত্তের জন্য, মধ্যবিত্তের জন্য না নিম্নবিত্তের জন্য? সামাজিক শ্রেণী নির্ধারণ করে তাদেরকে সেই অনুযায়ী লেডিস ব্যাগ উৎপাদন করতে হবে, পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে, তাই না? জি মিস। তারপরে জীবন ধারণের পদ্ধতি, জীবন ধাঁচ আর জীবন ধারণ একই কথা। জীবন ধারণের পদ্ধতির প্রতিও তাদের বিবেচনা করতে হবে। জীবন ধারণের পদ্ধতিও দেখো লেখা আছে বইতে। জি মিস। আচ্ছা, ঠিক আছে। এরপর একটু লিখে রাখো খাতায়, হিন্টসটা লিখে রাখো যাতে পরে তুমি কোশ্চেনটা খুঁজে পাও। রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল বোর্ড 18। রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল বোর্ড 18। জি মিস, লিখেছি। আচ্ছা, এখানে বলেছে যে জনি মোটরস লিমিটেড, একটু সংক্ষেপে হিন্টস লিখে রাখো। দৃশ্যকল্প 1 আর দৃশ্যকল্প 2, দুটো দৃশ্যকল্প দেওয়া আছে, শুধু হিন্টস লিখে রাখো দৃশ্যকল্প 1, 2, তাহলেই তুমি খুঁজে পাবে।
দৃশ্যকল্প জি, মিস। 1, 2 লিখে রাখো। আচ্ছা, দৃশ্যকল্প 1-এ ওরা যেটা বলেছে সেটা হচ্ছে জনি মোটরস লিমিটেড একটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিগত কয়েক বছর ধরে নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণীর ক্রেতাদের জন্য বিভিন্ন মডেলের মোটরসাইকেল উৎপাদন করে বাজারে বিক্রি করছে। দৃশ্যকল্প 2, নিশান অটো লিমিটেড উক্ত 3 শ্রেণীর ক্রেতাদের উদ্দেশ্যে উত্তম ডিজাইন সম্পন্ন বিভিন্ন ধরনের মোটরসাইকেল উৎপাদন করে প্রসারমূলক কার্যক্রম নেওয়ার মাধ্যমে বিভিন্ন অঞ্চলে ন্যায্য মূল্যে সেগুলো বিক্রি করে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি বেশ লাভবান হচ্ছে। গ নাম্বার প্রশ্নে যেটা বলেছে যে জনি মোটরস লিমিটেড কোন ধরনের বাজার বিভক্তিকরণ অনুসরণ করেছে। জনি মোটরস, আমি আরেকবার পড়ছি, জনি মোটরস লিমিটেড একটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিগত কয়েক বছর ধরে নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণীর ক্রেতাদের জন্য বিভিন্ন মডেলের মোটরসাইকেল উৎপাদন করে বাজারে বিক্রি করে আসছে। এখন প্রশ্ন বলেছে জনি মোটরস লিমিটেড কোন ধরনের বাজার বিভক্তিকরণ অনুসরণ করেছে। মনস্তান্ত্রিক বিভক্তিকরণ। মনস্তাত্ত্বিক বিভক্তিকরণের কোন চলকটি হবে। সামাজিক শ্রেণী। সামাজিক শ্রেণী, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, খাতায় আরেকটা কোশ্চেন, একটু হিন্টস লিখে রাখো। রেডি? এটা হচ্ছে ঢাকা, দিনাজপুর, সিলেট, যশোর বোর্ড 18। ঢাকা, দিনাজপুর, সিলেট, যশোর বোর্ড 18। জি মিস। সেতু, হ্যাঁ, সেতু গ্রামীণ ব্যাংক থেকে। একটু হিন্টস লিখে রাখো যাতে প্রশ্নটা খুঁজে পেতে সুবিধা হয়। সেতু গ্রামীণ ব্যাংক থেকে। লিখেছো? জি মিস। আচ্ছা, আমি উদ্দীপকটা পড়ছি, একটু মন দিয়ে শোনো। সেতু গ্রামীণ ব্যাংক থেকে 1 লক্ষ টাকা ঋণ নিয়ে 6000 মুরগি কিনে, ঠিক আছে, মুরগির সংখ্যা হচ্ছে 6000। এরপর নিজ বাড়িতে একটি মুরগির খামার প্রতিষ্ঠা করেন। মুরগিগুলো ডিম দেওয়া শুরু করেছে। উৎপাদিত ডিম তিনি গ্রামের বিভিন্ন বাড়িতে চাহিদা অনুযায়ী সরবরাহ করেন। অনেক সময় বেশ কিছু ডিম অবিকৃত থেকে যায়। এমন পরিস্থিতিতে তিনি ভোক্তাদের পেশা, আয়, আয়তন প্রভৃতি বিবেচনা করে নিজ জেলা সদরের অভিজাত এলাকায় ডিম সরবরাহের কথা ভাবছেন। এখন গ নম্বরে প্রশ্ন বলেছে যে সেতু কোন ধরনের বাজারে ডিম বিক্রি করেন। কোন ধরনের বাজারে? ভোক্তা বাজার না শিল্প বাজার? ভোক্তা বাজার। হ্যাঁ, তাহলে সেতু ভোক্তা বাজারে ডিম বিক্রি করে। ভোক্তা বাজার বলতে কি বোঝায় সেটা ব্যাখ্যা করবা, তারপরে উদ্দীপকের সাথে মিলাবা যে সে ডিম উৎপাদন করে, তার মুরগির খামার থেকে ডিম সংগ্রহ করে সেই ডিমগুলো সে গ্রামের বিভিন্ন বাড়িতে চাহিদা অনুযায়ী সরবরাহ করে, অর্থাৎ তার ডিম যারা কেনে তারা হচ্ছে চূড়ান্ত ভোক্তা। আর চূড়ান্ত ভোক্তাদের নিয়েই ভোক্তা বাজার গঠিত হয়, তাই সেতু ভোক্তা বাজারে ডিম বিক্রি করে। আর লাস্ট কোশ্চেন যেটা বলেছে সেতুর নেওয়া সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো, অর্থাৎ সেতু যে সিদ্ধান্তটা নিয়েছে সেই সিদ্ধান্ত কতখানি যৌক্তিক। কি সিদ্ধান্ত নিয়েছিল? যে সে গ্রামের বিভিন্ন বাড়িতে চাহিদা অনুযায়ী ডিম সরবরাহ করে। অনেক সময় বেশ কিছু ডিম অবিকৃত থেকে যায়, অর্থাৎ বিক্রি হয় না। এমন অবস্থায় তিনি কি করলেন
যে ভোক্তাদের পেশা, আয়, পরিবারের আয়তন ইত্যাদি বিবেচনা করে নিজ জেলা সদরের অভিজাত এলাকায় ডিম সরবরাহের কথা ভাবছেন। এই যে তিনি সিদ্ধান্তটা নিলেন, এই সিদ্ধান্তটা কতখানি যৌক্তিক সেটা মূল্যায়ন করতে হবে। এখন বলো যে তার এই সিদ্ধান্তটা আদৌ যৌক্তিক কিনা, যুক্তিসঙ্গত কিনা। জি মিস, যুক্তিসঙ্গত। ভোক্তাদের পেশা, আয়, পরিবারের আয়তন, অর্থাৎ যেই পরিবারের সদস্য সংখ্যা বেশি হবে তাদের ডিমের চাহিদাও বেশি থাকবে, ডিম কেনার পরিমাণও তাদের বেশি হবে। ঠিক আছে। ভোক্তাদের জি, পেশা, তারা কোন পেশায় আছে, এইটা ভোক্তাদের আয়, এই সবগুলো বিষয় তিনি বিবেচনা করেছেন। তাহলে এই তিনটি বিষয়ের আলোকে তার সিদ্ধান্ত কতখানি যৌক্তিক সেটা তোমাকে তুলে ধরতে হবে। আচ্ছা, আরেকটা একটু লিখে রাখো। ঢাকা বোর্ড 17, ঢাকা বোর্ড 17। নাইগা জাপানের একটি প্রখ্যাত মোটর গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান। নাইগা জাপানের একটি, সংক্ষেপে হিন্টস লিখে রাখো যাতে পরে তুমি কোশ্চেনটা খুঁজে পাও। লিখেছো? জি মিস। আচ্ছা, আমি বলছি একটু মন দিয়ে শোনো। নাইগা জাপানের একটি প্রখ্যাত মোটর গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতাদের কথা চিন্তা করে বিভিন্ন মডেল ও বিভিন্ন দামের গাড়ি উৎপাদন ও বাজারজাতকরণ করে। ফলে অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক সফলতা অর্জনে সক্ষম হয়। ভোক্তারাও এই প্রতিষ্ঠানের গাড়ি ব্যবহার করে বেশ পরিতৃপ্ত অর্থাৎ সন্তুষ্ট। এখন গ নম্বরে যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন বাজারের জন্য পণ্য বিপণন করছে, কোন বাজারের জন্য পণ্য বিপণন করছে, ভোক্তা বাজারের জন্য না শিল্প বাজারের জন্য? ভোক্তা বাজারের জন্য। ভেরি গুড, ভোক্তা বাজারের জন্য। তাহলে ভোক্তা বাজার কি সেটা ব্যাখ্যা করবা, তারপর উদ্দীপকের সাথে মিলাবা। লাস্ট কোশ্চেন যেটা বলেছে সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানটি গাড়ি বিপণনের জন্য বাজার বিভক্তিকরণের যে ভিত্তি ব্যবহার করেছে তা কি সঠিক? উত্তরের সপক্ষে যুক্তি দাও। বাজার বিভক্তিকরণের যে ভিত্তি ব্যবহার করেছে, সেকেন্ড লাইনটাতে বলা ছিল যে প্রতিষ্ঠানটি উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতাদের কথা চিন্তা করে বিভিন্ন মডেল ও বিভিন্ন দামের গাড়ি উৎপাদন ও বাজারজাতকরণ করে। তাহলে তারা বাজার বিভক্তিকরণের কোন ভিত্তিটি ব্যবহার করেছে? মনস্তান্ত্রিক ভিত্তি। মনস্তাত্ত্বিক ভিত্তির কোন চলকটি? সামাজিক শ্রেণী। হ্যাঁ, মনস্তাত্ত্বিক ভিত্তির সামাজিক শ্রেণী এই চলকটি ব্যবহার করেছে। এখন এই চলকটি যে ব্যবহার করেছে সেটা সঠিক কিনা? জি মিস, সঠিক। কেন সঠিক? কারণ ওনারা উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবার কথা চিন্তা করে এই ইয়াটা করেছে। হ্যাঁ, উচ্চবিত্ত যারা তারা বেশি দামের লেটেস্ট মডেলের মোটরসাইকেল ক্রয় করবে, ঠিক আছে। মধ্যবিত্ত যারা তারা তাদের আয় অনুযায়ী মোটরসাইকেল ক্রয় করবে। ঠিক আছে, আজকে যতটুকু আমরা পড়েছি বুঝতে পেরেছো? জি মিস। বাজার বিভক্তিকরণের আবশ্যকীয় শর্ত, এগুলো বাসায় আরেকবার একটু রিভিশন দিবা। আবশ্যকীয় শর্ত কয়টা ছিল, কয়টা পড়েছি?
ভুলে গেছো? মাত্রই তো পড়লাম আমরা। বাজার বিভক্তিকরণের আবশ্যকীয় শর্ত কয়টি? তাহমিনা? কয়টি? 5টি। 6টি কেন? 5টি। এই 5টি শর্তের বা কৌশলের কথা কে বলেছেন? মার্টিন এলবে। মার্টিন এল বেল। এল। হ্যাঁ, এল বেল। তিনি কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক? যুক্তরাষ্ট্রের নো ওয়ার্কিং নো কি হবে? উচ্চারণ করো। ওয়াশিংটন। ওয়াশিংটন। হ্যাঁ। সে 5টা শর্ত কি কি ছিল? শুধু নামগুলো একটু বলো, খুব দ্রুত, সময় কম দেখাচ্ছে। পরিমাপযোগ্য, পরিবেশযোগ্য, পর্যাপ্ত, পরিবেশযোগ্য না প্রবেশযোগ্য? সরি মিস, প্রবেশযোগ্য, পর্যাপ্ত, পৃথককরণযোগ্য, কার্যোপযোগী। কার্যোপযোগী। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো তাহলে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার আমাদের কথা হবে। সবাইকে আল্লাহ হাফেজ। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।